নমস্কার, আমি তনুশ্রী। অলৌকিক ঘটনা তনুশ্রী রেম চ্যানেলে আজকে অনেক দিন পর আবার নিয়ে চলে এসেছি আরও একটি ঘটনায় যাওয়ার আগে বলে রাখছি, আপনাদের জীবনে যদি থেকে থাকে এরকম কোনো অলৌকিক ভৌতিক ঘটনা, তাহলে কিন্তু অবশ্যই নিচে দেওয়া ডেসক্রিপশনে গিয়ে আমার ফেসবুক বা ইনস্টাগ্রামের আপনারা কিন্তু আপনাদের ঘটনা আমার সাথে শেয়ার করতে পারেন। আপনাদের ইচ্ছে অনুসার আমি আপনাদের ঘটনাটি আমার চ্যানেলে কিন্তু শেয়ার করে দেব। তো চলুন আজকের ঘটনায় যাওয়া যাক। আজকে কিন্তু আবার অনেক দিন পর সন্তোষী মায়ের আরও একটি ঘটনা নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকের ঘটনাটি যার ঘটনা, ওর নাম আমি প্রকাশ্যে বলতে পারবো না, কারণ ওর জীবনের কিছু কালো অধ্যায় আমি এখানে তুলে ধরতে চলেছি। তো সেজন্য আমি ওর নামটা নিতে পারছি না, ওকে শুধু আমি দিদি বলে সম্বোধন করি। তো সেই হিসেবেই আমি কিন্তু ওর ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন ঘটনায় যাওয়া যাক। যে দিদিটি ঘটনা, ওর ঘটনা আমি স্বচক্ষে দেখেছি, তো সেই জন্য আমার ওর থেকে পারমিশন নেওয়াটাই শুধু বাকি ছিল। তাছাড়া ঘটনা কালেক্ট করার আমার দরকার পড়েনি, কারণ যেহেতু আমি নিজের চোখে সেটা দেখেছি। উনি ওনার মা থেকে দেখে সন্তোষী মায়ের পূজা করবেন বলে একবার ঠিক করেন। তখন উনি ক্লাস 9 কি বা 10-এ পড়েন, 9ই হবেন, কারণ তখন উনি প্রথম আমাদের 9-এ উঠলে কিন্তু অনেক টিচার বাড়ির চাপ বেড়ে যায়, প্রাইভেট টিচারের চাপ অনেকটা বেড়ে যায়। তো সেই সমস্ত চাপ সামলেও কিন্তু উনি পূজা করবেন বলে সিদ্ধান্ত নিলেন। ওনার সিদ্ধান্তটা সম্পূর্ণই ওনার মাকে দেখে। ওনার মা কিন্তু অনেকবার বলছিল যে এই পূজাটি করতে পারবি না, কারণ এই পূজার অনেকটা নিয়ম। যেহেতু আমার মামুনি সন্তোষী মায়ের পূজা করতেন, অনেকটা বছর ধরে উনি করেছিলেন সন্তোষী মায়ের পূজা, সেই জন্য কিন্তু আমার এই ঘটনাটা জানতে বেশি অসুবিধা হয়নি। কারণ দিদি কিন্তু শেষ পর্যন্ত আমার মায়ের কাছে এসে জিজ্ঞেস করেছিল যে করব কি করব না, কিভাবে করতে হবে বা কি, এগুলি জেনে নিয়েছিল। উনি বলার পর কিন্তু দিদির ঘরে গিয়ে দিদির মাকে বলে পূজা অর্চনা সন্ধ্যের সময় পূজা করা শুরু করে দিয়েছিল। দিদির বিশ্বাস ছিল, দিদি অঙ্কে খুবই কাঁচা ছিলেন, তো উনি অঙ্কে খুব কম নম্বর পেয়েছিলেন। তো ওনার ধারণা ছিল যে যেহেতু সন্তোষী মায়ের কথা সবাই বলেন, আর সন্তোষী মায়ের পূজা করে অনেকেরই অনেকটা অনেক কিছু পেয়েছেন অনেকে, 16টা শুক্রবার পূজাটা করে। তো সেই উদ্দেশ্যেই উনি কিন্তু পূজাটা করা শুরু করেছিলেন, যাতে ওনার 9-এর যে পড়াশোনার যে চাপটা ওনার মাথায় পড়েছিল, সেটা যাতে সাবলীলভাবে উনি পার করতে পারেন, সেটার কারণে কিন্তু ওনার পূজা করা শুরু। উনি কিন্তু তখন অনেকটাই ছোট, আর উনি কিন্তু নিষ্পাপভাবেই সম্পূর্ণ পূজার জিনিসপত্রগুলো আনা শুরু করে এবং পূজা জিনিস সব কিছু রেডি করে শুক্রবারের অপেক্ষা করতে থাকে। যথারীতি মায়ের ভোগে যে জিনিসগুলি ব্যবহার করা হয়, সেই জিনিসগুলি আগে উনি কিনে এনে রাখবেন, সেটাই স্বাভাবিক। উনি এনেছিলেন গুড় আর ছোলা বুট, যেটা মাকে ভোগ দেওয়া হয়। তো সেটা উনি এনে কিন্তু ভালোভাবে ধুয়ে একটা কৌটো করে রেখে দিয়েছিলেন। শুক্রবারে প্রথম শুক্রবারে উনি যখন পূজাটা করতে যাবেন, তখন উনি যখন প্রসাদ দিতে যাবেন, গিয়ে দেখছেন প্রসাদের মধ্যে প্রসাদ যে দেবেন, ছোলাটা যেটা আছে, ছোলার মধ্যে ছত্রাক পড়ে গেছে। ছোলাটা একদম সাদা হয়ে আছে। উনি দেখে ভীষণ নিজেরই ঘৃণা লাগছিল। তো কি করে দেবেন মাকে পূজা? তারপরেও ওনার মা বলছিলেন যে এটা ভালো করে ধুয়ে দে। যেহেতু উনি এরকম সময়টায় পূজা করতেন, যে 12টা 1টা এরকম সময়টায় পূজায় বসতেন, তো সেহেতু ওই সময় দোকানপাট কিছুই খোলা থাকতো না। তো এখন কীভাবে কি করবে? সেই জন্য ওই দিন উনি স্কুলও কামাই করেছিলেন পূজা অর্চনা করবেন বলে। তো সেই মুহূর্তে আর কিছু করা সম্ভব হয়নি। আর যেহেতু সন্তোষী মাতা, তো সেহেতু তো অন্য কোনো ফল টল কিছুই ঘরের কোনো অন্য কিছুই দেওয়া যাবে না, শুধুমাত্র যেটা মায়ের জন্য এনে রাখা হয়েছে সেটাই দিতে পারবে।
তো তখন উনি সেটাকে কোনোভাবে ধুয়ে টুয়ে পূজায় কিন্তু দিয়েছিলেন, ওটাকে দিয়েছিলেন পূজায়। দেওয়ার পর উনি আবার মামনিকে এসে বলেছিলেন যে আমি এরকমভাবে পূজা দিচ্ছিলাম, কিন্তু ওটা কিন্তু ছত্রাক পড়ে গেছে, আমি কিন্তু ভালো করে ধুয়ে টুয়ে রেখেছিলাম। তখন মামনির থেকে আমি যা শুনলাম, মামনি নাকি ছোলা বুট কিনে এনে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর কৌটোয় করে রাখতেন। উনি 1 মাস রাখলেও সেটাতে নাকি কখনো ছত্রাক পড়েনি। আমি মামনির কথা শুনে আর দিদির কথা শুনে হা করে তাকিয়েছিলাম যে এটা কী করে সম্ভব, যে মামনির যে জিনিসটা হচ্ছে না 1 মাস রাখা সত্ত্বেও, তাহলে দিদির কি করে হচ্ছে। দিদির তো প্রায় 1 সপ্তাহ বলা ভুল হবে, 1-2 দিন আগে মনে হয় সব কিছু এনে রেখেছে এরকম। তাহলে এটা কিভাবে হচ্ছে, তখন আমি এতটা বুঝতাম না, তাই সেই সময় এতটা মাথায় ঢোকেও নি। কিন্তু এখনও এই জিনিসটা আমার ভীষণ মনে পড়ে যে এটা কিভাবে সম্ভব হতে পারে। তারপর দিদি কোনোভাবে এটা পূজায় দিয়েছিল আর সেটাও উনি খেয়েছিলেন। উনি যেহেতু বাড়ির থেকে বেরিয়ে বা বিষ্ণু গরুকে খাওয়াতে পারবেন না, উনি পুকুর বা কিছুতে এটা ভাসিয়ে দিয়েছিলেন বা যে কোনো একটা কিছু করেছিলেন। এটা ঠিক উনি বললেও হয়তো আমার এখন মনে নেই। তো তারপর উনি যখন খাবেন তখন ওনার মা ওনাকে বলেছিল, উনি ওনার মাকে দেখে বলছিলেন যে ওনার মা যেরকমভাবে করতো না খেয়ে উপাস রেখে, তো এরকমভাবেই করবেন। তো ওনার মা ওনাকে না খেয়ে থাকতে দেয়নি। ওনার মা ওনাকে প্রসাদ খাওয়ার পর রুটি ভাত কী খাইয়ে টিচার বাড়িতে পাঠিয়ে দেন। উনি ওইখানে গিয়ে কিছু খেয়েছেন কি না উনি জানেন না। এসে উনি দেখছেন উনি ঠাকুরটাকে যখন বসিয়েছিলেন, সন্তোষী মায়ের ফটো একটা ছিল ওনাদের ঘরে, এটা যে বসিয়েছেন ওইটা বসিয়েছেন একটা প্লাস্টিকের একটা প্যাকেট বলা যেতে পারে, বাক্স সব দিকটা বন্ধ। এটাতে করে কিছু একটা গিফট জিনিস আনা হয়েছিল, এটাতে করেও ঠাকুরের একটাই গিফট আনা হয়েছিল এরকম। তো ওইটাকে সুন্দর করে বসিয়ে কিন্তু এটার উপর কাপড় টাপড় দিয়ে ঢেকে ঢুকে খুব সুন্দর করে কিন্তু পূজাটা করেছিল। যেহেতু আমাদেরও শুক্রবারে সন্তোষী মায়ের পূজা হতো, সেহেতু কিন্তু আমরা আমি মামুনির সাথে গিয়ে দেখেওছিলাম উনি কি সুন্দর করে পূজাটা করেছিলেন, দেখে বেশ ভালো লাগছিল। আমরাও দেখে এসেছিলাম যে এরকম কিছু না যে এটাতে কোনোভাবে কোনো কিছু ঢুকবে বা কিছু। উনি বাড়ি এসে দেখছেন ঘরে একটা আগেকার সময় ড্রেন থেকে কিন্তু চিকা উঠে আসতো, তো ওই রকম একটা চিকা নাকি এমনিতে কখনো ওনাদের বাড়িতে দেখে কিন্তু ঘরে কখনো ঢুকে না। ওই দিন চিকাটা কোত্থেকে জানি চলে এসে ওনার যেই বক্সটা যেটা ছিল সেটা কোনোভাবে হয়তোবা একটা সাইড খোলা ছিল, যে জায়গাটা দিয়ে খোলা হয়েছিল সেই জায়গাটা হয়তোবা খোলা ছিল, ওইটার মধ্যে ঢুকে একদম তাণ্ডব মাচিয়ে দিয়েছে। মায়ের ফটো টটো একদম পড়ে গেছে, ঘটের জল পড়ে ভেসে যাচ্ছে, একদম বাজে অবস্থা। দিদির মাও গিয়েছিল দিদিকে আনতে, ঘরে এসে যখন এই চিকাটাকে দৌড়াতে গেছে তখনই এরকম ধুমধুমার কাণ্ড কিন্তু বেঁধে গেল। খেয়ে ওই সময় দিদির বেশি কিছু মনে হয়নি বা বেশি শুধু একটু খারাপ লেগেছিল, কিন্তু ওই রকম কিছু মনেও হয়নি বা কিছু, কারণ দিদি তখন একদমই ছোট ছিল আর এই সমস্ত বিষয় গভীরতার বিষয়ে বেশি ভাববে না, এটাই স্বাভাবিক। কিন্তু ওনার মা কিন্তু অনেকটা ভয় পেয়ে গিয়েছিল, যেহেতু উনি অনেক বছর ধরে সন্তোষী মায়ের পূজা করেন, উনি জানেন কোনটাতে কি হয়। উনি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন, ওনার মেয়েকে উনি বকছিলেন যে কেন পূজা করতে গেলি যখন সুন্দর করে করতে পারবে না। ওনার মেয়েরও দিদিটারও কিন্তু কোনো দোষ ছিল না, উনি কি জানতেন যে চিকাটা এরকমভাবে এসে ঢুকে বসবেন বা কিছু। কিন্তু বলে না যে কপালে যেটা লেখা থাকে সেটা ঠিকই হয়ে যায়। উনি কিন্তু 16 শুক্রবার করবেন বলে স্থির করেছিলেন, কিন্তু 16 শুক্রবার কিন্তু উনি করতে পারেননি। 1টা কি 2টা করার পর স্বাভাবিক মেয়েদের এই সময় পিরিয়ড হবেই, উনি একদমই ছোটো না আবার একদম বড়ও না, তো সেই জন্য পিরিয়ড হওয়ার পর উনি বিভিন্ন জায়গাটাকে ধরেছেন, বিছানা টিছানা যে সমস্ত জায়গাটাকে ধরেছেন, এত কিছু তো আর ওনার মায়ের পক্ষে একা ধোয়া সম্ভব না। তো ওনার মা
ওনার মা কিন্তু সেই এত কিছু ধোয়নি, মানে বিছানাপত্র যেরকম আমি দেখতাম আমার মামনিকে সন্তোষী পূজার আগে, কিন্তু আগের দিন মানে 2 দিন আগে থেকে ধরে মঙ্গলবার আর বুধবার ওনার থাকতো ধোয়ার কাজ, আর বৃহস্পতিবার করে মায়ের প্রসাদের বা বেলপাতা আনা বলুন, এরকম ফুল টুল এগুলি আনার কাজ ছিল, মানে নিজেকে নিজে একদম তৈরি করে রাখতেন। কিন্তু ওনার মা জানি না কেন ওইটা করেনি। তখন বিছানাপত্র যা ছিল ওটা এরকম মানে একদম ঠিকঠাকভাবে পরিষ্কার করা হয়নি। তো উনি বলছিলেন যে এই শুক্রবারটা তুই পূজা করিস না। উনি কিন্তু না করেছিলেন ওনার মেয়েকে, কিন্তু দিদি তো নাছর বাঁধা যে আমি তো 16 সোমবার করবো বলেছি, এমনিতেই একটা সোমবার আমার মিস হয়ে গেছে, আবার করবেন। পূজা করলেন সেম, আবার পর এই যেদিন পূজা উনি করলেন ওই দিন আবার চিকা কোত্থেকে জানি না এসে ওদের যে সন্তোষী মার ঘরটা, এবার এইটাই একদম টার্গেট করে যেরকম এসেছে, ওই ঘরটাকে মানে এক ধাক্কায় ফেলে দিয়ে চিকাটা চলে গেল। ওরা সবাই ঘুমিয়েছিল রাতে, তো হঠাৎ যখন উঠে এরকম অবস্থা দেখছে, চিকাটাকে কীভাবে ধরবে বা কী করবে, এটা তো কোনো মানুষ না যে এটাকে ধরে বলবে যে ভুল হয়েছে, বল ক্ষমা চায়, এরকম কিছু বলার তো আর কোনো জায়গায় রইল না। ওই কিন্তু এখন পর্যন্ত চালাচ্ছেন, তার সাথে এই চিকার তাণ্ডব। অন্য দিন করে কিন্তু ওদের ঘরে কোনো রকম কোনো চিকা টিকা আসে না, কিন্তু শুক্রবার করেই ওই চিকাটা ঘরে আসে আর এরকমভাবে ঘর ফেলে দেয়। এমনি করে উনি 3টা পূজা করলেন, করার পর কিন্তু উনি ওনার মাকে মানে এরকম কিছু বলেনি যে উনি কখনো আর করবেন না, তবে উনি আর করে উঠতে পারেনি, কারণ বিভিন্নভাবে উনি টিচার বাড়ি, তারপর স্কুল, এরকম জিনিসগুলি নিয়ে খুবই ব্যস্ত থাকতেন, বাড়িতে এসেও পড়াশোনা, এরকম করতে করতে 3টা পূজার পর কিন্তু উনি আর কন্টিনিউ করতে পারেননি। ওনার মা করেছিলেন আবার কিছুদিন পূজাটা, তবে ওনার মা যখন করেছিলেন তখন ওই সেমভাবে আমার মামনি যেরকমভাবে ছোলা বুট কিনে এনে ভালো করে ধুয়ে টুয়ে রাখেন সেমভাবে রেখেছিলেন, কিন্তু তখন কিন্তু ছত্রাকে ধরেনি। তবে ওনার মেয়ে যখন রেখেছিলেন তখন ওই ছত্রাকে ধরেছিল। সেমভাবে যখন উনি পূজা করেছেন তখন কিন্তু ঘট পড়েনি, কিন্তু ওনার মেয়ে যখন করেছিল তখন ঘট পড়েছিল। তো সেম অনেকগুলি জিনিসই ওনার মার খুব খটকা লেগেছিল। লাগার পর উনি ভাবছেন যে কী হবে কী হবে, আর এদিকে মেয়ের পড়াশোনা কিন্তু একদম লাটে হচ্ছে, এত টিচার বাড়ি যাচ্ছে, এত স্কুলের মানে কন্টিনিউ যাচ্ছে, টিচার বাড়িতেও যাচ্ছে, ঘরেও পড়ছে, কিন্তু কোনোভাবেই যেরকম রেজাল্ট ভালো হচ্ছে না। অঙ্কেতে 100-তে 2 পাচ্ছে, সায়েন্স গ্রুপে একদম বাজে, আর্টস গ্রুপে কোনো রকমভাবে টেনে টেনে উঠলেও বাকিগুলির জন্য কোনো না কোনো রকমভাবে ওকে আটকে দেওয়াই হবে। এরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে পড়েছিল ওনার মা যেরকমটা ভাবছিলেন উনি কিন্তু এতটা ভাবতেন না, কারণ ওনার বয়সও তখন অনেকটা কম ছিল, উনি এত কিছু ভাবতে পারতেন না। উনি ওনার মতো করে কিন্তু ঠিকই মানে সব কিছু চালিয়ে যাচ্ছিলেন। তখন উনি একদিন ভাবলেন যে মার বাড়িতে যাওয়া যাক, মার সাথে গিয়ে একবার কথা বলে আসে। মার বাড়িতে গিয়েছিলেন ঠিকই, কিন্তু ওই দিন কিন্তু ওনারা কথা বলতে পারেননি, সন্তোষী মার বাড়িতে গিয়ে কিন্তু ওনারা কথা বলতে পারেননি। তো চলে আসেন আবার। তো কিছুদিন পরে হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্টে ওনার মেয়ে অঙ্কেতে 100-তে 2 নিয়ে চলে এসেছে, আর সায়েন্স গ্রুপ একদমই খারাপ, আর্টস গ্রুপেও খুবই খারাপ ছিল, মানে কোনো রকম টেনে টুনে কয়েকটা সাবজেক্টে পাস করেছে। গার্জিয়ান কল আসে স্কুল থেকে, স্কুলে জানিয়ে দেওয়া হয় যে এরকম চলতে থাকলে কিন্তু মেয়ে পাস করবে না। তখন কিন্তু মানে দিদির মা খুবই দিদিকে বকাবাধ্য করে, দিদিও তখন আরও মানে ভয় পেয়ে আরও ভালোভাবে পড়াশোনা করতে শুরু করে। তবে কিন্তু কোনো পরিবর্তনই লক্ষ্য করা যাচ্ছিল না। আমরা দেখতাম কীভাবে পড়তো, তবে মানে পড়লেও যেরকম উনি মানে হচ্ছে না কিছু, আর মানে কিছুই যেরকম হচ্ছে না, কিছু মনে থাকছে না, কিছুই মানে লিখতে পারছে না গিয়ে, নয়তোবা একজন মানুষ সব কিছু লিখে আসার পর কীরকমভাবে এত কম নম্বর পায়, কোনো না কোনোভাবে ওনার মানে কোনো কিছুতেই কিছু হচ্ছে না। তো এই বছর উনি কিন্তু ফেল করেছিলেন 9-এ, এটা আমার নিজে দেখা। আর সম্পূর্ণ জিনিসটা বুঝেছিলাম কিন্তু অনেক পরে যে কী থেকে কী হয়ে গেছিলো। আর এই সবের পরে কিন্তু ওনার মানে দিদির মাও বলেছিল যে আমি অনেক দিন আগেই স্বপ্ন দেখেছিলাম, মা আমাকে এসে বলছে তোর মেয়েকে মানা কর পূজা করতে, পূজা
ও ঠিকভাবে করছে না। আর ও মানে সন্তোষী মায়ের পূজা করতে যে জিনিসটা সবথেকে বেশি মানতে হয়, টক বা ছুঁয়েছে জিনিসটা, ওটা কিন্তু ও একদমই মানতো না। তো সেই জন্যই হয়তোবা ওকে এই পরিস্থিতির শিকার হতে হয়েছিল। আজকে অনেক দিন পর দিদির সাথে আমাদের দেখা হয়েছিল। দিদি এসেছিলো আমাদের বাড়িতে। দিদির এখন বিয়ে হয়ে গেছে, একটি ছোট্ট বেবিও আছে। তো এতদিন পর আসার পর যখন পুরানো কথাগুলি উঠছিল, তখন আমার মামুনি আর দিদি অনেকভাবে এই ঘটনাটা আলোচনা করছিল যে এরকমটা না হলেও পারতো, এরকমটা কেন হয়েছিল, অনেক বিষয় নিয়ে আলোচনা করছিল। তখন দিদি নিজে বলেছে যে তখন আমি ছোট জিনিসটা তো ওটা বুঝতাম না, সেই কারণেই হয়তো আমার সাথে এই জিনিসটা ঘটেছিল। তোমরা যদি চাও তোমাদের জীবনেরও কিন্তু এরকম অলৌকিক ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে পারো। আর এই ঘটনাটা তোমাদের কীরকম লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু নিচে দেওয়া আছে ডেসক্রিপশানে, সেখানে গিয়ে তোমরা কিন্তু তোমাদের ঘটনাগুলো আমার সাথে শেয়ার করতে পারো। তো চলো, দেখা হচ্ছে আরও একটি সুন্দর এপিসোডের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো, টাটা।